সকালে ঘুম থেকে উঠে জ্বর দেখতে গিয়ে ছেলে আমার কপালে হাত রেখে বলল, মা, তোমার স্পর্শে আমার জ্বর আসে, কিন্তু তোমার ভালোবাসায় সেরে যায়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালিনী দাস। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। প্রিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। গত শীতের এক সকালে অদ্ভুত কিছু ঘটনা শুরু হল। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ রাহুলের ঘর থেকে কাতর গলার ডাক শুনলাম। মা, মা, দ্রুত তার ঘরে গেলাম। দেখি সে বিছানায় শুয়ে কাতরাচ্ছে। কি হয়েছে রে, জিজ্ঞেস করলাম। মাথা ভীষণ ব্যথা করছে মা। শরীর একদম দুর্বল লাগছে, কি বলল সে? তার কপালে হাত দিলাম। সত্যিই জ্বর। থার্মোমিটার এনে মাপলাম। ১০২ ডিগ্রি। চিন্তা হয়ে গেলাম। প্যারাসিটামল খাওয়ালাম। কপালে ভেজা কাপড় দিলাম। সে আমার হাত ধরল। মা, তুমি আমার পাশে বসো। আমি তার পাশে বসলাম। সে আমার হাত তার গালে লাগাল। তোমার হাতের স্পর্শে ভাল লাগছে গি। আমি তার মাথায় হাত বুলাতে লাগলাম। জ্বর কমছে, সে চোখ বুজে বলল, তোমার কাছে থাকলে সব ভাল হয়ে যায়। আমি ভাবলাম জ্বরে বিভ্রান্ত হয়েছে। হঠাৎ সে আমার হাত টেনে তার মুখের কাছে নিয়ে এল। মা, আমি কি তোমাকে একটা কথা বলবো? আমি হুমুম করলাম। আমার জ্বর আসে কেন জানো? আমি বললাম, ভাইরাসের কারণে গু। সে মাথা নাড়ল। না মা, এটা সাধারণ জ্বর নয়। এটা একটা রহস্যময় জ্বর গু। আমি অবাক হয়ে তাকালাম। রহস্যময় জ্বর? হ্যাঁ মা। এই জ্বরের সাথে একটা অদ্ভুত গল্প জড়িত। আমি তোমাকে বলবো। সে উঠে বসল। জ্বর থাকা সত্ত্বেও তার চোখে একটা অন্যরকম উদ্দীপনা। শোনো মা, গত সপ্তাহে আমি কলেজের লাইব্রেরিতে একটা পুরানো বই পেয়েছিলাম। বইটার নাম রহস্যময় জ্বরের গোপন কাহিনী। প্রথমে মনে করেছিলাম এটা কোনো চিকিৎসা বিষয়ক বই। আমি আগ্রহী হয়ে শুনছিলাম। তারপর কিন্তু বই খুলে দেখি এটা একটা অ্যাডভেঞ্চার স্টোরি। লেখা আছে একটা পরিবারের কথা। সেই পরিবারের ছেলেটার মাঝে মাঝে অদ্ভুত জ্বর আসত। আর সেই জ্বরের সাথে জড়িত ছিল এক রহস্যময় ক্ষমতা গু। কি ধরনের ক্ষমতা? আমি জিজ্ঞেস করলাম। জ্বর এলে সেই ছেলে ভবিষ্যতের ঘটনা দেখতে পেত। এবং সেই দর্শনগুলো সত্যি হতো। রাহুল বলল। আমি হেসে বললাম, এসব কোনো গল্প রে। তুই জ্বরে বিভ্রান্ত হয়েছিস গু। কিন্তু রাহুল গম্ভীর হয়ে বলল, না মা, আমি সত্যিই কিছু দেখতে পাচ্ছি। এই জ্বরে আমি ভবিষ্যতের ছবি দেখছি গু। কি দেখছিস? আমি দেখছি আজ সন্ধ্যায় বাবা অফিস থেকে ফিরে একটা বড় খবর নিয়ে আসবেন। একটা প্রমোশনের খবর। রাহুল বলল। আর কি দেখছিস? আরও দেখছি, আগামীকাল প্রিয়ার স্কুলে একটা প্রতিযোগিতা হবে। সে প্রথম হবে। রাহুল আত্মবিশ্বাসের সাথে বলল। আমি মনে মনে ভাবলাম, জ্বরে এসব বকছে। কিন্তু একটু কৌতূহল হল। আর কি? আমি আরও দেখছি, আজ রাতে আমাদের পাড়ার রহমান চাচার বাড়িতে চোর ঢুকবে। কিন্তু চোর কিছু চুরি করতে পারবে না। রাহুল বলল। এবার আমি একটু চিন্তিত হলাম। এসব কথা কেন বলছে? রাহুল, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি মা। বরং এই জ্বরে আমি অনেক কিছু বুঝতে পারছি। রাহুল বলল। ঠিক সেই সময় প্রিয়া আমার ঘরে এসে ঢুকল। মা, দাদা কি নিয়ে কথা বলছে? তোর দাদার জ্বর হয়েছে। একটু বিভ্রান্ত হয়ে আছে। আমি বললাম। প্রিয়া রাহুলের কাছে গিয়ে বলল, দাদা, তুমি ঠিক আছো? রাহুল প্রিয়াকে দেখে বলল, প্রিয়া, তুই কি জানিস কাল তোর স্কুলে একটা আঁকার প্রতিযোগিতা হবে? প্রিয়া অবাক হয়ে বলল, না তো। এমন কোনো প্রতিযোগিতার কথা শুনিনি গিয়ে। তুই দেখবি কাল সকালে শিক্ষক ঘোষণা করবেন। আর তুই প্রথম হবি। রাহুল বলল। প্রিয়া হেসে বলল, দাদা, তুমি জ্বরে এসব কি বলছ? কিন্তু রাহুল একদম নিশ্চিত গলায় বলল, আমি সত্যি বলছি প্রিয়া। তুই দেখবি গু। দিন যেতে লাগল। সন্ধ্যায় প্রদীপ অফিস থেকে ফিরল। তার মুখে হাসি। মালিনী, একটা ভালো খবর আছে কি? আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কি খবর? আমার প্রমোশন হয়েছে। আজই অফিসে ঘোষণা হয়েছে। প্রদীপ আনন্দিত গলায় বলল।
আমি অবাক হয়ে গেলাম। রাহুল যা বলেছিল ঠিক তাই হল। তাড়াতাড়ি তার ঘরে গেলাম। রাহুল, তোর বাবার প্রমোশন হয়েছে আমি বললাম। রাহুল হেসে বলল, আমি তো আগেই বলেছিলাম মা গি। পরদিন সকালে প্রিয়া স্কুলে গিয়ে ফিরে এসে বলল, মা, আজ স্কুলে সত্যিই আঁকার প্রতিযোগিতা হয়েছে। আর আমি প্রথম হয়েছি গু। আমি আরও বিস্মিত হলাম। রাহুলের কথা সত্যি হচ্ছে। সেই রাতে আমাদের পাড়ার রহমান চাচার বাড়িতে সত্যিই চোর ঢুকেছিল। কিন্তু প্রতিবেশীরা আওয়াজ শুনে চিৎকার করায় চোর পালিয়ে গিয়েছিল। কিছুই চুরি হয়নি। এবার আমি রাহুলকে বিশ্বাস করতে শুরু করলাম। রাহুল, তোর সত্যিই কি অদ্ভুত ক্ষমতা হয়েছে? রাহুল গম্ভীর হয়ে বলল, মা, আমি যে বইটা পড়েছিলাম সেই বইতে লেখা ছিল এই ক্ষমতা শুধু কিছুদিনের জন্য থাকে। আর এই ক্ষমতা পেলে একটা বিপদও আসে গি। কি বিপদ? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। বইতে লেখা ছিল এই ক্ষমতা যার হয় সে যদি এটা ভুল কাজে ব্যবহার করে তাহলে তার পরিবারের উপর বিপদ আসে। রাহুল বলল, তুই তো ভুল কিছু করিসনি। আমি বললাম, না মা, আমি ভালো কাজেই এই ক্ষমতা ব্যবহার করেছি। কিন্তু বইতে আরও লেখা ছিল এই ক্ষমতা কেউ চুরি করার চেষ্টা করতে পারে। রাহুল বলল। আমার মনে ভয় ধরে গেল। মানে? মানে কেউ আমাকে অপহরণ করে এই ক্ষমতা নিজের কাজে লাগাতে চাইতে পারে? রাহুল বলল। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলতে গেলাম। দেখি দুইজন অপরিচিত মানুষ। আপনি কি মালিনী দাস? একজন জিজ্ঞেস করল। জি। কি? আমি বললাম। আমরা একটা গবেষণা সংস্থার থেকে এসেছি। আপনার ছেলে রাহুলের বিশেষ ক্ষমতার কথা শুনেছি। অন্যজন বলল। আমার মনে সন্দেহ হল। কি ক্ষমতা? তিনি নাকি ভবিষ্যৎ দেখতে পান। আমরা তাকে আমাদের সাথে নিয়ে কিছু পরীক্ষা করতে চাই। প্রথমজন বলল। না, আমার ছেলে কোথাও যাবে না। আমি দরজা বন্ধ করে দিতে চাইলাম। কিন্তু তারা জোর করে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। আপনি বাধা দিবেন না? আমরা রাহুলকে নিয়ে যাবই। একজন বলল। আমি চিৎকার করে রাহুলকে ডাকলাম। রাহুল দৌড়ে এলো। সে তাদের দেখে বলল, মা, এরাই সেই খারাপ লোক। আমি এদের সম্পর্কে আগেই দেখেছিলাম। তুই কি দেখেছিলি? আমি জিজ্ঞেস করলাম। আমি দেখেছিলাম এরা আমাকে ধরতে আসবে। কিন্তু আমি এদের হাত থেকে পালাতে পারব। রাহুল বলল। সেই লোকরা রাহুলকে ধরতে এগিয়ে এল। কিন্তু রাহুল দ্রুত পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। আমিও তার পিছু নিলাম। আমরা দৌড়াতে লাগলাম। সেই লোকরাও আমাদের পিছু করল। রাহুল আমাকে বলল, মা, তুমি পাড়ার মোড়ে গিয়ে পুলিশকে খবর দাও। আমি অন্যদিকে পালাচ্ছি। আমি পুলিশ স্টেশনে গিয়ে সব বললাম। পুলিশ এসে সেই লোকদের ধরে ফেল। পরে জানা গেল তারা আসলে একটা অপরাধী চক্রের সদস্য। তারা বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের ধরে তাদের দিয়ে লটারির নাম্বার বলিয়ে নিত। রাহুল নিরাপদে বাড়ি ফিরে এল। সে বলল, মা, আমার জ্বর এখন ভালো হয়ে গেছে। আর সেই অদ্ভুত ক্ষমতাও চলে গেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেটাই ভালো। কিন্তু রাহুল হেসে বলল, তবে আমি শেষ একটা ভবিষ্যৎবাণী করেছি। কি? আমি দেখেছি আগামীকাল আমাদের বাড়িতে একটা সুখবর আসবে। রাহুল বলল। পরদিন সত্যিই একটা চিঠি এসেছিল। প্রদীপের একটা পুরানো চাকরির আবেদনের খবর। তাকে একটা বড় কোম্পানিতে আরও ভালো চাকরি দেওয়া হয়েছে। আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তুই কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পেতিস? রাহুল হাসতে হাসতে বলল, আসলে মা, আমি কোনো ভবিষ্যৎ দেখতে পেতাম না। ওই বইটা আমি পুরো পড়েছিলাম। সেখানে এই পরিবারের গল্পের শেষে লেখা ছিল যে আসলে ছেলেটি কোনো ভবিষ্যৎ দেখত না। সে শুধু পরিবারের সবাইকে খুশি রাখার জন্য এসব বানিয়ে বলত। মানে তুই সব মিথ্যে বলেছিস? আমি অবাক হলাম। না মা, আমি মিথ্যে বলিনি। আমি শুধু অনুমান করেছিলাম। বাবার প্রমোশনের কথা আমি তার আচরণ দেখে বুঝেছিলাম। প্রিয়ার প্রতিযোগিতার কথা আমি তার শিক্ষকের সাথে কথা বলে জেনেছিলাম। আর রহমান চাচার বাড়িতে চোরের কথা আমি পাড়ার কিছু ছেলেদের কাছ থেকে শুনেছিলাম। তারা বলেছিল সন্দেহজনক লোক ঘোরাফেরা করছে। আমি হেসে বললাম, তুই তো বেশ বুদ্ধিমান। আর ওই লোকদের কথাও আমি জানতাম। আমার বন্ধুর বাবা পুলিশে চাকরি করেন। তিনি বলেছিলেন এরকম কিছু লোক শহরে এসেছে। রাহুল বলল। তাহলে তুই সবকিছু পরিকল্পনা করেছিলি? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমি শুধু একটা অ্যাডভেঞ্চার চেয়েছিলাম। আর আমাদের পরিবারকে একসাথে দেখতে চেয়েছিলাম। রাহুল বলল। প্রিয়া হেসে বলল, দাদা, তুমি তো বেশ চালাক।
প্রদীপ বলল, তবে তুই যা করেছিস সেটা ঠিক হয়নি। আমাদের চিন্তায় ফেলেছিস গু। রাহুল দুঃখিত হয়ে বলল, সরি বাবা। আমি আর কখনো এরকম করব না গি। আমি বললাম, আচ্ছা, এবার সব ঠিক হয়ে গেছে। আমরা সবাই একসাথে আছি গু। সেই রাতে আমরা সবাই একসাথে বসে এই পুরো ঘটনা নিয়ে হাসাহাসি করলাম। রাহুলের এই অ্যাডভেঞ্চারের গল্প আমাদের পরিবারের একটা মজার স্মৃতি হয়ে রইল। আর সেই রহস্যময় বইটা? রাহুল সেটা আবার লাইব্রেরিতে ফেরত দিয়ে দিল। সে বলল, এই বই থেকেই আমি পুরো প্ল্যানটা করেছিলাম গে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 3 দিন পরে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ প্রিয়া দৌড়ে এসে বলল, মা, দাদার ঘরে কি যেন একটা আওয়াজ হচ্ছে গি। আমি রাহুলের ঘরে গেলাম। দেখি সে তার বইপত্র নিয়ে কিছু একটা খোঁজাখুঁজি করছে। কি খুঁজছিস রাহুল? আমি জিজ্ঞেস করলাম। মা, সেই বইটা খুঁজছি যেটা আমি লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলাম। রাহুল বলল, তুই তো বলেছিলিস ফেরত দিয়ে দিয়েছিস। আমি বললাম, হ্যাঁ মা, কিন্তু গতকাল আমার ব্যাগে আবার সেই বইটা পেয়েছি। অথচ আমি নিশ্চিত ছিলাম ফেরত দিয়েছি। রাহুল চিন্তিত গলায় বলল। আমার মনে একটা অস্বস্তি লাগল। বইটা এখন কোথায়? সেইটাই তো সমস্যা। গতকাল রাতে আমার টেবিলের উপর রেখেছিলাম। আজ সকালে উঠে দেখি নেই। রাহুল বলল। ঠিক তখনই প্রিয়া আমাদের কাছে এসে বলল, দাদা, তুমি যে বইটার কথা বলছ সেটা কি লাল মলাটের? হ্যাঁ, রাহুল বলল। আমি আজ সকালে আমাদের পাড়ার রিনা আন্টির হাতে দেখেছি। প্রিয়া বলল। আমরা অবাক হয়ে গেলাম। রিনা আন্টি আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা। তিনি একা থাকেন। সবাই বলে তিনি একটু অদ্ভুত। প্রিয়া, তুই নিশ্চিত? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। তিনি সকালে বাজার থেকে ফিরছিলেন। তার হাতে সেই বইটা ছিল। আমি দেখেছি। প্রিয়া বলল। রাহুল বলল, তাহলে রিনা আন্টি আমাদের বাড়ি থেকে বইটা নিয়ে গেছেন? কিন্তু কেন? আমি বললাম, চলো রিনা আন্টির কাছে গিয়ে জিজ্ঞেস করি। আমরা 3 জন রিনা আন্টির বাড়িতে গেলাম। দরজায় কড়া নাড়লাম। রিনা আন্টি দরজা খুললেন। তাকে দেখে মনে হলো তিনি যেন আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আসো, আসো। আমি জানতাম তোমরা আসবে। তিনি বললেন। আন্টি, আমাদের একটা বই। আমি বলতে শুরু করলাম। রহস্যময় জ্বরের গোপন কাহিনী। রিনা আন্টি আমার কথা শেষ না করতেই বললেন। আমরা আরও অবাক হলাম। আপনি কিভাবে জানলেন? রিনা আন্টি আমাদের ভিতরে বসতে বললেন। তারপর বলতে শুরু করলেন, এই বইটার সাথে একটা লম্বা ইতিহাস জড়িত। আমি 35 বছর ধরে এই বইটার খোঁজ করছি। 35 বছর? রাহুল অবাক হয়ে বলল। হ্যাঁ। এই বইটা আসলে আমার স্বামীর লেখা। রিনা আন্টি বললেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার স্বামী? হ্যাঁ। আমার স্বামী ছিলেন একজন লেখক। তিনি এই বইটা লিখেছিলেন 35 বছর আগে। কিন্তু বইটা প্রকাশের আগেই তিনি মারা যান। রিনা আন্টি দুঃখের সাথে বললেন। তারপর? আমি জিজ্ঞেস করলাম। তারপর বইটার পাণ্ডুলিপি হারিয়ে যায়। আমি ভেবেছিলাম চিরকালের জন্য হারিয়ে গেছে। কিন্তু কয়েক বছর আগে শুনলাম শহরের পুরানো লাইব্রেরিতে একটা বই আছে যেটার নাম এটার মতো। রিনা আন্টি বললেন। রাহুল বলল, তাহলে আপনি আমাদের বাড়ি থেকে বইটা নিয়ে গেছেন? না বেটা। আমি তোমাদের বাড়িতে যাইনি। বইটা আমার কাছে এসেছে। রিনা আন্টি রহস্যময় গলায় বললেন। মানে? আমি বুঝতে পারলাম না। গতকাল রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। দেখি আমার ঘরের টেবিলের উপর সেই বইটা পড়ে আছে। রিনা আন্টি বললেন। আমাদের সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। আন্টি, এটা কি সম্ভব? প্রিয়া ভীত গলা জিজ্ঞেস করল। বেটা, এই বইটার সাথে অনেক রহস্য জড়িত। আমার স্বামী বলতেন তিনি যে গল্প লিখেছেন সেটা তার স্বপ্নে দেখা। আর সেই স্বপ্নে তিনি দেখেছিলেন যে এই বই একদিন তার আসল মালিকের কাছে ফিরে আসবে। রিনা আন্টি বললেন। রাহুল বলল, আন্টি, আমি বইটা পড়ে যা করেছিলাম সেগুলো কি আসলেই সত্যি ছিল? রিনা আন্টি হেসে বললেন, বেটা, তুমি যা করেছ সেটা তোমার বুদ্ধিমত্তা আর পরিকল্পনার ফল। কিন্তু এই বই তোমার কাছে পৌঁছানোটা সত্যিই রহস্যময়। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। এই বইটা শুধুমাত্র সেই পরিবারের কাছে যায় যাদের ভালোবাসা আর একটা বেশি। তোমাদের পরিবারে যে ভালোবাসা আছে সেটা এই বইটের পেয়েছে। রিনা আন্টি বললেন। প্রিয়া বলল, তাহলে এখন বইটা কি হবে? এই বইটা এখন আমার কাছে থাকবে।
কিন্তু এটার মধ্যে যে গল্প আছে সেটা তোমাদের পরিবার বাস্তবায়ন করেছে, রিনা আন্টি বললেন। মানে? রাহুল জিজ্ঞেস করল। মানে তোমরা প্রমাণ করেছ যে সত্যিকারের জাদু কোনো অলৌকিক ক্ষমতায় নয়, বরং পারিবারিক ভালোবাসা আর একসাথে থাকার মধ্যে, রিনা আন্টি বললেন। আমি বললাম, আন্টি, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন গু। রিনা আন্টি হাসতে হাসতে বললেন, বয়স হয়েছে মেয়ে, অনেক কিছু দেখেছি। তবে তোমাদের পরিবারের মতো সুন্দর একটা ঘটনা আর দেখিনি গি। ঠিক তখনই প্রদীপ আমাদের খোঁজ করতে এসে হাজির। সে বলল, তোমরা সবাই এখানে কি করছ? আমরা তাকে সব বললাম। প্রদীপ শুনে বলল, বেশ তো, আমাদের পরিবার নাকি একটা জাদুকরি পরিবার। রিনা আন্টি বললেন, প্রদীপ বাবু, আপনাদের পরিবার সত্যিই জাদুকরি। কারণ আপনারা সবাই একে অপরকে অনেক ভালোবাসেন গে। সেদিন আমরা রিনা আন্টির সাথে অনেক কথা বলেছিলাম। তিনি তার স্বামীর অনেক গল্প বলেছিলেন। আর বলেছিলেন যে আমাদের মতো একটা পরিবার পাওয়াই তার স্বামীর স্বপ্ন ছিল। বাড়ি ফেরার সময় রাহুল বলল, মা, আমি আর কখনো এরকম নাটক করব না গি। আমি বললাম, কেন? তোর এই নাটকে আমরা সবাই একসাথে একটা দারুণ সময় কাটিয়েছি গু। প্রিয়া বলল, হ্যাঁ দাদা, এটা ছিল অনেক মজার। প্রদীপ বলল, তবে পরের বার যদি এরকম কিছু করিস, আগে আমাদের বলে করিস গু। রাহুল হেসে বলল, ঠিক আছে বাবাগু। এরপরে আমাদের পরিবারে আরও অনেক মজার ঘটনা ঘটেছে। রাহুল কলেজে ভর্তি হয়েছে। সে এখন সাহিত্যের ছাত্র। বলে একদিন সে রিনা আন্টির স্বামীর মতো লেখক হবে। প্রিয়া স্কুলে অনেক ভাল ফলাফল করছে। সে চিত্রশিল্পে অনেক পুরস্কার পেয়েছে। প্রদীপের নতুন চাকরিতে অনেক ভালো যাচ্ছে। সে এখন একটা বড় প্রজেক্টের দায়িত্বে আছে। আর আমি আমার পরিবারের সাথে এভাবেই সুখে থাকছি। রিনা আন্টির সাথে আমাদের এখনও যোগাযোগ আছে। তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন। তার স্বামীর লেখা সেই বইটা নিয়ে তিনি একটা স্মৃতিকথা লিখছেন। কয়েকদিন আগে রিনা আন্টি আমাকে বলেছিলেন, মালিনী, তোমাদের পরিবারের গল্প আমার স্বামীর বইয়ের চেয়েও সুন্দর গো। আমি বলেছিলাম, কেন আন্টি? কারণ তোমাদের গল্প বানানো নয়, সত্যিকারের। আর সত্যিকারের ভালোবাসার চেয়ে সুন্দর কিছু নেই, কি তিনি বলেছিলেন। আসলেই তাই। আমাদের পরিবারে কোনো জাদুকরি ক্ষমতা নেই। কিন্তু আমাদের আছে একে অপরের জন্য ভালোবাসা। আর এই ভালোবাসাই আমাদের সব রহস্যের সমাধান দেয়, সব সমস্যার সমাধান দেয়া। রাহুল এখনও মাঝে মাঝে বলে, মা, তোমার ভালোবাসায় সব জ্বর সেরে যায়। আর আমি হেসে বলি, শুধু জ্বর নয়, সব দুঃখকষ্ট। এভাবেই আমাদের পরিবারের রহস্যময় গল্পটা একটা সুন্দর পরিণতি পেল। আর এই গল্প আমাদের শিখিয়েছে যে সবচেয়ে বড় জাদু হল পারিবারিক ভালোবাসা। তাই বন্ধুরা, আপনারাও আপনাদের পরিবারের সাথে সময় কাটান। ভালোবাসুন একে অপরকে। কারণ এই ভালোবাসাই জীবনের সব রহস্যের চাবিকাঠি। আমি অবাক হয়ে গেলাম। রাহুল যা বলেছিল ঠিক তাই হল। তাড়াতাড়ি তার ঘরে গেলাম। রাহুল, তোর বাবার প্রমোশন হয়েছে? আমি বললাম। রাহুল হেসে বলল, আমি তো আগেই বলেছিলাম মা গি। পরদিন সকালে প্রিয়া স্কুলে গিয়ে ফিরে এসে বলল, মা, আজ স্কুলে সত্যিই আঁকার প্রতিযোগিতা হয়েছে। আর আমি প্রথম হয়েছি গু। আমি আরও বিস্মিত হলাম। রাহুলের কথা সত্যি হচ্ছে। সেই রাতে আমাদের পাড়ার রহমান চাচার বাড়িতে সত্যিই চোর ঢুকেছিল। কিন্তু প্রতিবেশীরা আওয়াজ শুনে চিৎকার করায় চোর পালিয়ে গিয়েছিল। কিছুই চুরি হয়নি। এবার আমি রাহুলকে বিশ্বাস করতে শুরু করলাম। রাহুল, তোর সত্যিই কি অদ্ভুত ক্ষমতা হয়েছে? রাহুল গম্ভীর হয়ে বলল, মা, আমি যে বইটা পড়েছিলাম সেই বইতে লেখা ছিল এই ক্ষমতা শুধু কিছুদিনের জন্য থাকে। আর এই ক্ষমতা পেলে একটা বিপদও আসে গি। কি বিপদ? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। বইতে লেখা ছিল এই ক্ষমতা যার হয় সে যদি এটা ভুল কাজে ব্যবহার করে তাহলে তার পরিবারের উপর বিপদ আসে। রাহুল বলল, তুই তো ভুল কিছু করিসনি। আমি বললাম, না মা, আমি ভালো কাজেই এই ক্ষমতা ব্যবহার করেছি। কিন্তু বইতে আরও লেখা ছিল এই ক্ষমতা কেউ চুরি করার চেষ্টা করতে পারে। রাহুল বলল। আমার মনে ভয় ধরে গেল। মানে কেউ আমাকে অপহরণ করে এই ক্ষমতা নিজের কাজে লাগাতে চাইতে পারে? রাহুল বলল। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলতে গেলাম। দেখি দুইজন অপরিচিত মানুষ। আপনি কি মালিনী দাস? একজন জিজ্ঞেস করল। জি। কি? আমি বললাম। আমরা একটা গবেষণা সংস্থার থেকে এসেছি। আপনার ছেলে রাহুলের বিশেষ ক্ষমতার কথা শুনেছি। অন্যজন বলল।
আমার মনে সন্দেহ হল। কি ক্ষমতা? তিনি নাকি ভবিষ্যৎ দেখতে পান। আমরা তাকে আমাদের সাথে নিয়ে কিছু পরীক্ষা করতে চাই, প্রথমজন বলল। না, আমার ছেলে কোথাও যাবে না, আমি দরজা বন্ধ করে দিতে চাইলাম। কিন্তু তারা জোর করে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। আপনি বাধা দিবেন না? আমরা রাহুলকে নিয়ে যাবই, কে একজন বলল। আমি চিৎকার করে রাহুলকে ডাকলাম। রাহুল দৌড়ে এলো। সে তাদের দেখে বলল, মা, এরাই সেই খারাপ লোক। আমি এদের সম্পর্কে আগেই দেখেছিলাম। তুই কি দেখেছিলি? আমি জিজ্ঞেস করলাম। আমি দেখেছিলাম এরা আমাকে ধরতে আসবে। কিন্তু আমি এদের হাত থেকে পালাতে পারব কি? রাহুল বলল। সেই লোকরা রাহুলকে ধরতে এগিয়ে এল। কিন্তু রাহুল দ্রুত পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। আমিও তার পিছু নিলাম। আমরা দৌড়াতে লাগলাম। সেই লোকরাও আমাদের পিছু করল। রাহুল আমাকে বলল, মা, তুমি পাড়ার মোড়ে গিয়ে পুলিশকে খবর দাও। আমি অন্যদিকে পালাচ্ছি। আমি পুলিশ স্টেশনে গিয়ে সব বললাম। পুলিশ এসে সেই লোকদের ধরে ফেল। পরে জানা গেল তারা আসলে একটা অপরাধী চক্রের সদস্য। তারা বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের ধরে তাদের দিয়ে লটারির নাম্বার বলিয়ে নিত। রাহুল নিরাপদে বাড়ি ফিরে এল। সে বলল, মা, আমার জ্বর এখন ভালো হয়ে গেছে। আর সেই অদ্ভুত ক্ষমতাও চলে গেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেটাই ভালোও। কিন্তু রাহুল হেসে বলল, তবে আমি শেষ একটা ভবিষ্যৎবাণী করেছি। কি? আমি দেখেছি আগামীকাল আমাদের বাড়িতে একটা সুখবর আসবে। রাহুল বলল। পরদিন সত্যিই একটা চিঠি এসেছিল। প্রদীপের একটা পুরানো চাকরির আবেদনের খবর। তাকে একটা বড় কোম্পানিতে আরও ভালো চাকরি দেওয়া হয়েছে। আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তুই কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পেতিস? রাহুল হাসতে হাসতে বলল, আসলে মা, আমি কোনো ভবিষ্যৎ দেখতে পেতাম না। ওই বইটা আমি পুরো পড়েছিলাম। সেখানে এই পরিবারের গল্পের শেষে লেখা ছিল যে আসলে ছেলেটি কোনো ভবিষ্যৎ দেখত না। সে শুধু পরিবারের সবাইকে খুশি রাখার জন্য এসব বানিয়ে বলত। মানে তুই সব মিথ্যে বলেছিস? আমি অবাক হলাম। না মা, আমি মিথ্যে বলিনি। আমি শুধু অনুমান করেছিলাম। বাবার প্রমোশনের কথা আমি তার আচরণ দেখে বুঝেছিলাম। প্রিয়ার প্রতিযোগিতার কথা আমি তার শিক্ষকের সাথে কথা বলে জেনেছিলাম। আর রহমান চাচার বাড়িতে চোরের কথা আমি পাড়ার কিছু ছেলেদের কাছ থেকে শুনেছিলাম। তারা বলেছিল সন্দেহজনক লোক ঘোরাফেরা করছে। আমি হেসে বললাম, তুই তো বেশ বুদ্ধিমান। আর ওই লোকদের কথাও আমি জানতাম। আমার বন্ধুর বাবা পুলিশে চাকরি করেন। তিনি বলেছিলেন এরকম কিছু লোক শহরে এসেছে। রাহুল বলল। তাহলে তুই সবকিছু পরিকল্পনা করেছিলি? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমি শুধু একটা অ্যাডভেঞ্চার চেয়েছিলাম। আর আমাদের পরিবারকে একসাথে দেখতে চেয়েছিলাম। রাহুল বলল। প্রিয়া হেসে বলল, দাদা, তুমি তো বেশ চালাক। প্রদীপ বলল, তবে তুই যা করেছিস সেটা ঠিক হয়নি। আমাদের চিন্তায় ফেলেছিস। রাহুল দুঃখিত হয়ে বলল, সরি বাবা। আমি আর কখনো এরকম করব না। আমি বললাম, আচ্ছা, এবার সব ঠিক হয়ে গেছে। আমরা সবাই একসাথে আছি। সেই রাতে আমরা সবাই একসাথে বসে এই পুরো ঘটনা নিয়ে হাসাহাসি করলাম। রাহুলের এই অ্যাডভেঞ্চারের গল্প আমাদের পরিবারের একটা মজার স্মৃতি হয়ে রইল। আর সেই রহস্যময় বইটা? রাহুল সেটা আবার লাইব্রেরিতে ফেরত দিয়ে দিল। সে বলল, এই বই থেকেই আমি পুরো প্ল্যানটা করেছিলাম। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 3 দিন পরে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ প্রিয়া দৌড়ে এসে বলল, মা, দাদার ঘরে কি যেন একটা আওয়াজ হচ্ছে। আমি রাহুলের ঘরে গেলাম। দেখি সে তার বইপত্র নিয়ে কিছু একটা খোঁজাখুঁজি করছে। কি খুঁজছিস রাহুল? আমি জিজ্ঞেস করলাম। মা, সেই বইটা খুঁজছি, যেটা আমি লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলাম। রাহুল বলল। তুই তো বলেছিলিস ফেরত দিয়ে দিয়েছিস। আমি বললাম। হ্যাঁ মা, কিন্তু গতকাল আমার ব্যাগে আবার সেই বইটা পেয়েছি। অথচ আমি নিশ্চিত ছিলাম ফেরত দিয়েছি। রাহুল চিন্তিত গলায় বলল। আমার মনে একটা অস্বস্তি লাগল। বইটা এখন কোথায়? সেইটাই তো সমস্যা। গতকাল রাতে আমার টেবিলের উপর রেখেছিলাম। আজ সকালে উঠে দেখি নেই। রাহুল বলল। ঠিক তখনই প্রিয়া আমাদের কাছে এসে বলল, দাদা, তুমি যে বইটার কথা বলছো সেটা কি লাল মলাটের? হ্যাঁ, রাহুল বলল। আমি আজ সকালে আমাদের পাড়ার রিনা আন্টির হাতে দেখেছি। প্রিয়া বলল। আমরা অবাক হয়ে গেলাম। রিনা আন্টি আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা।
তিনি একা থাকেন। সবাই বলে তিনি একটু অদ্ভুত। প্রিয়া, তুই নিশ্চিত? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। তিনি সকালে বাজার থেকে ফিরছিলেন। তার হাতে সেই বইটা ছিল। আমি দেখেছি খুব। প্রিয়া বলল। রাহুল বলল, তাহলে রিনা আন্টি আমাদের বাড়ি থেকে বইটা নিয়ে গেছেন? কিন্তু কেন? আমি বললাম, চলো রিনা আন্টির কাছে গিয়ে জিজ্ঞেস করি। আমরা তিনজন রিনা আন্টির বাড়িতে গেলাম। দরজায় কড়া নাড়লাম। রিনা আন্টি দরজা খুললেন। তাকে দেখে মনে হলো তিনি যেন আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আসো, আসো। আমি জানতাম তোমরা আসবে, তিনি বললেন। আন্টি, আমাদের একটা বই। আমি বলতে শুরু করলাম। রহস্যময় জ্বরের গোপন কাহিনী। রিনা আন্টি আমার কথা শেষ না করতেই বললেন। আমরা আরও অবাক হলাম। আপনি কিভাবে জানলেন? রিনা আন্টি আমাদের ভিতরে বসতে বললেন। তারপর বলতে শুরু করলেন, এই বইটার সাথে একটা লম্বা ইতিহাস জড়িত। আমি ৩৫ বছর ধরে এই বইটার খোঁজ করছি। ৩৫ বছর? রাহুল অবাক হয়ে বলল। হ্যাঁ। এই বইটা আসলে আমার স্বামীর লেখা। রিনা আন্টি বললেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার স্বামী? হ্যাঁ। আমার স্বামী ছিলেন একজন লেখক। তিনি এই বইটা লিখেছিলেন ৩৫ বছর আগে। কিন্তু বইটা প্রকাশের আগেই তিনি মারা যান। রিনা আন্টি দুঃখের সাথে বললেন। তারপর? আমি জিজ্ঞেস করলাম। তারপর বইটার পাণ্ডুলিপি হারিয়ে যায়। আমি ভেবেছিলাম চিরকালের জন্য হারিয়ে গেছে। কিন্তু কয়েক বছর আগে শুনলাম শহরের পুরানো লাইব্রেরিতে একটা বই আছে যেটার নাম এটার মতো। রিনা আন্টি বললেন। রাহুল বলল, তাহলে আপনি আমাদের বাড়ি থেকে বইটা নিয়ে গেছেন? না বেটা। আমি তোমাদের বাড়িতে যাইনি। বইটা আমার কাছে এসেছে। রিনা আন্টি রহস্যময় গলায় বললেন। মানে? আমি বুঝতে পারলাম না। গতকাল রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। দেখি আমার ঘরের টেবিলের উপর সেই বইটা পড়ে আছে। রিনা আন্টি বললেন। আমাদের সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। আন্টি, এটা কি সম্ভব? প্রিয়া ভীত গলা জিজ্ঞেস করল। বেটা, এই বইটার সাথে অনেক রহস্য জড়িত। আমার স্বামী বলতেন, তিনি যে গল্প লিখেছেন সেটা তার স্বপ্নে দেখা। আর সেই স্বপ্নে তিনি দেখেছিলেন যে এই বই একদিন তার আসল মালিকের কাছে ফিরে আসবে। রিনা আন্টি বললেন। রাহুল বলল, আন্টি, আমি বইটা পড়ে যা করেছিলাম সেগুলো কি আসলেই সত্যি ছিল? রিনা আন্টি হেসে বললেন, বেটা, তুমি যা করেছ সেটা তোমার বুদ্ধিমত্তা আর পরিকল্পনার ফল। কিন্তু এই বই তোমার কাছে পৌঁছানোটা সত্যিই রহস্যময়। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। এই বইটা শুধুমাত্র সেই পরিবারের কাছে যায় যাদের ভালোবাসা আর একটা বেশি। তোমাদের পরিবারে যে ভালোবাসা আছে সেটা এই বইটের পেয়েছে। রিনা আন্টি বললেন। প্রিয়া বলল, তাহলে এখন বইটা কি হবে? এই বইটা এখন আমার কাছে থাকবে। কিন্তু এটার মধ্যে যে গল্প আছে সেটা তোমাদের পরিবার বাস্তবায়ন করেছে। রিনা আন্টি বললেন। মানে? রাহুল জিজ্ঞেস করল। মানে তোমরা প্রমাণ করেছ যে সত্যিকারের জাদু কোনো অলৌকিক ক্ষমতায় নয়, বরং পারিবারিক ভালোবাসা আর একসাথে থাকার মধ্যে। রিনা আন্টি বললেন। আমি বললাম, আন্টি, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন। রিনা আন্টি হাসতে হাসতে বললেন, বয়স হয়েছে মেয়ে। অনেক কিছু দেখেছি। তবে তোমাদের পরিবারের মতো সুন্দর একটা ঘটনা আর দেখিনি। ঠিক তখনই প্রদীপ আমাদের খোঁজ করতে এসে হাজির। সে বলল, তোমরা সবাই এখানে কি করছ? আমরা তাকে সব বললাম। প্রদীপ শুনে বলল, বেশ তো। আমাদের পরিবার নাকি একটা জাদুকরি পরিবার। রিনা আন্টি বললেন, প্রদীপ বাবু, আপনাদের পরিবার সত্যিই জাদুকরি। কারণ আপনারা সবাই একে অপরকে অনেক ভালোবাসেন। সেদিন আমরা রিনা আন্টির সাথে অনেক কথা বলেছিলাম। তিনি তার স্বামীর অনেক গল্প বলেছিলেন। আর বলেছিলেন যে আমাদের মতো একটা পরিবার পাওয়াই তার স্বামীর স্বপ্ন ছিল। বাড়ি ফেরার সময় রাহুল বলল, মা, আমি আর কখনো এরকম নাটক করব না। আমি বললাম, কেন? তোর এই নাটকে আমরা সবাই একসাথে একটা দারুণ সময় কাটিয়েছি। প্রিয়া বলল, হ্যাঁ দাদা। এটা ছিল অনেক মজার। প্রদীপ বলল, তবে পরের বার যদি এরকম কিছু করিস, আগে আমাদের বলে করিস। রাহুল হেসে বলল, ঠিক আছে বাবাগু। এরপরে আমাদের পরিবারে আরও অনেক মজার ঘটনা ঘটেছে। রাহুল কলেজে ভর্তি হয়েছে। সে এখন সাহিত্যের ছাত্র। বলে একদিন সে রিনা আন্টির স্বামীর মতো লেখক হবে। প্রিয়া স্কুলে অনেক ভাল ফলাফল করছে। সে চিত্রশিল্পে অনেক পুরস্কার পেয়েছে। প্রদীপের নতুন চাকরিতে অনেক ভালো যাচ্ছে।
সে এখন একটা বড় প্রজেক্টের দায়িত্বে আছে। আর আমি আমার পরিবারের সাথে এভাবেই সুখে থাকছি। রিনা আন্টির সাথে আমাদের এখনও যোগাযোগ আছে। তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন। তার স্বামীর লেখা সেই বইটা নিয়ে তিনি একটা স্মৃতিকথা লিখছেন। কয়েকদিন আগে রিনা আন্টি আমাকে বলেছিলেন, মালিনী, তোমাদের পরিবারের গল্প আমার স্বামীর বইয়ের চেয়েও সুন্দর গো। আমি বলেছিলাম, কেন আন্টি? কারণ তোমাদের গল্প বানানো নয়, সত্যিকারের। আর সত্যিকারের ভালোবাসার চেয়ে সুন্দর কিছু নেই কি তিনি বলেছিলেন। আসলেই তাই। আমাদের পরিবারে কোনো জাদুকরি ক্ষমতা নেই। কিন্তু আমাদের আছে একে অপরের জন্য ভালোবাসা। আর এই ভালোবাসাই আমাদের সব রহস্যের সমাধান দেয়, সব সমস্যার সমাধান দেয়া। রাহুল এখনও মাঝে মাঝে বলে, মা, তোমার ভালোবাসায় সব জ্বর সেরে যায়। আর আমি হেসে বলি, শুধু জ্বর নয়, সব দুঃখকষ্টও। এভাবেই আমাদের পরিবারের রহস্যময় গল্পটা একটা সুন্দর পরিণতি পেল। আর এই গল্প আমাদের শিখিয়েছে যে সবচেয়ে বড় জাদু হল পারিবারিক ভালোবাসা। তাই বন্ধুরা, আপনারাও আপনাদের পরিবারের সাথে সময় কাটান। ভালোবাসুন একে অপরকে। কারণ এই ভালোবাসাই জীবনের সব রহস্যের চাবিকাঠি। আমি অবাক হয়ে গেলাম। রাহুল যা বলেছিল ঠিক তাই হল। তাড়াতাড়ি তার ঘরে গেলাম। রাহুল, তোর বাবার প্রমোশন হয়েছে খু? আমি বললাম। রাহুল হেসে বলল, আমি তো আগেই বলেছিলাম মা গি। পরদিন সকালে প্রিয়া স্কুলে গিয়ে ফিরে এসে বলল, মা, আজ স্কুলে সত্যিই আঁকার প্রতিযোগিতা হয়েছে। আর আমি প্রথম হয়েছি গু। আমি আরও বিস্মিত হলাম। রাহুলের কথা সত্যি হচ্ছে। সেই রাতে আমাদের পাড়ার রহমান চাচার বাড়িতে সত্যিই চোর ঢুকেছিল। কিন্তু প্রতিবেশীরা আওয়াজ শুনে চিৎকার করায় চোর পালিয়ে গিয়েছিল। কিছুই চুরি হয়নি। এবার আমি রাহুলকে বিশ্বাস করতে শুরু করলাম। রাহুল, তোর সত্যিই কি অদ্ভুত ক্ষমতা হয়েছে? রাহুল গম্ভীর হয়ে বলল, মা, আমি যে বইটা পড়েছিলাম সেই বইতে লেখা ছিল এই ক্ষমতা শুধু কিছুদিনের জন্য থাকে। আর এই ক্ষমতা পেলে একটা বিপদও আসে গি। কি বিপদ? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। বইতে লেখা ছিল এই ক্ষমতা যার হয় সে যদি এটা ভুল কাজে ব্যবহার করে তাহলে তার পরিবারের উপর বিপদ আসে। রাহুল বলল, তুই তো ভুল কিছু করিসনি। আমি বললাম, না মা, আমি ভালো কাজেই এই ক্ষমতা ব্যবহার করেছি। কিন্তু বইতে আরও লেখা ছিল এই ক্ষমতা কেউ চুরি করার চেষ্টা করতে পারে। রাহুল বলল। আমার মনে ভয় ধরে গেল। মানে কেউ আমাকে অপহরণ করে এই ক্ষমতা নিজের কাজে লাগাতে চাইতে পারে? রাহুল বলল। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলতে গেলাম। দেখি দুইজন অপরিচিত মানুষ। আপনি কি মালিনী দাস? একজন জিজ্ঞেস করল। জি। কি? আমি বললাম। আমরা একটা গবেষণা সংস্থার থেকে এসেছি। আপনার ছেলে রাহুলের বিশেষ ক্ষমতার কথা শুনেছি। অন্যজন বলল। আমার মনে সন্দেহ হল। কি ক্ষমতা? তিনি নাকি ভবিষ্যৎ দেখতে পান। আমরা তাকে আমাদের সাথে নিয়ে কিছু পরীক্ষা করতে চাই। প্রথমজন বলল। না, আমার ছেলে কোথাও যাবে না। আমি দরজা বন্ধ করে দিতে চাইলাম। কিন্তু তারা জোর করে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। আপনি বাধা দিবেন না? আমরা রাহুলকে নিয়ে যাবই। কি? একজন বলল। আমি চিৎকার করে রাহুলকে ডাকলাম। রাহুল দৌড়ে এলো। সে তাদের দেখে বলল, মা, এরাই সেই খারাপ লোক। আমি এদের সম্পর্কে আগেই দেখেছিলাম। তুই কি দেখেছিলি? আমি জিজ্ঞেস করলাম। আমি দেখেছিলাম এরা আমাকে ধরতে আসবে। কিন্তু আমি এদের হাত থেকে পালাতে পারব। রাহুল বলল। সেই লোকরা রাহুলকে ধরতে এগিয়ে এল। কিন্তু রাহুল দ্রুত পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। আমিও তার পিছু নিলাম। আমরা দৌড়াতে লাগলাম। সেই লোকরাও আমাদের পিছু করল। রাহুল আমাকে বলল, মা, তুমি পাড়ার মোড়ে গিয়ে পুলিশকে খবর দাও। আমি অন্যদিকে পালাচ্ছি। আমি পুলিশ স্টেশনে গিয়ে সব বললাম। পুলিশ এসে সেই লোকদের ধরে ফেল। পরে জানা গেল তারা আসলে একটা অপরাধী চক্রের সদস্য। তারা বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের ধরে তাদের দিয়ে লটারির নাম্বার বলিয়ে নিত। রাহুল নিরাপদে বাড়ি ফিরে এল। সে বলল, মা, আমার জ্বর এখন ভালো হয়ে গেছে। আর সেই অদ্ভুত ক্ষমতাও চলে গেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেটাই ভালোও। কিন্তু রাহুল হেসে বলল, তবে আমি শেষ একটা ভবিষ্যৎবাণী করেছি। কি? আমি দেখেছি আগামীকাল আমাদের বাড়িতে একটা সুখবর আসবে। রাহুল বলল। পরদিন সত্যিই একটা চিঠি এসেছিল। প্রদীপের একটা পুরানো চাকরির আবেদনের খবর।
তাকে একটা বড় কোম্পানিতে আরও ভালো চাকরি দেওয়া হয়েছে। আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তুই কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পেতিস? রাহুল হাসতে হাসতে বলল, আসলে মা, আমি কোনো ভবিষ্যৎ দেখতে পেতাম না। ওই বইটা আমি পুরো পড়েছিলাম। সেখানে এই পরিবারের গল্পের শেষে লেখা ছিল যে আসলে ছেলেটি কোনো ভবিষ্যৎ দেখত না। সে শুধু পরিবারের সবাইকে খুশি রাখার জন্য এসব বানিয়ে বলত। মানে তুই সব মিথ্যে বলেছিস? আমি অবাক হলাম। না মা, আমি মিথ্যে বলিনি। আমি শুধু অনুমান করেছিলাম। বাবার প্রমোশনের কথা আমি তার আচরণ দেখে বুঝেছিলাম। প্রিয়ার প্রতিযোগিতার কথা আমি তার শিক্ষকের সাথে কথা বলে জেনেছিলাম। আর রহমান চাচার বাড়িতে চোরের কথা আমি পাড়ার কিছু ছেলেদের কাছ থেকে শুনেছিলাম। তারা বলেছিল সন্দেহজনক লোক ঘোরাফেরা করছে গি। আমি হেসে বললাম, তুই তো বেশ বুদ্ধিমান গু। আর ওই লোকদের কথাও আমি জানতাম। আমার বন্ধুর বাবা পুলিশে চাকরি করেন। তিনি বলেছিলেন এরকম কিছু লোক শহরে এসেছে। রাহুল বল, তাহলে তুই সবকিছু পরিকল্পনা করেছিলি? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমি শুধু একটা অ্যাডভেঞ্চার চেয়েছিলাম। আর আমাদের পরিবারকে একসাথে দেখতে চেয়েছিলাম। রাহুল বলল। প্রিয়া হেসে বলল, দাদা তুমি তো বেশ চালাক। প্রদীপ বলল, তবে তুই যা করেছিস সেটা ঠিক হয়নি। আমাদের চিন্তায় ফেলেছিস গু। রাহুল দুঃখিত হয়ে বলল, সরি বাবা, আমি আর কখনো এরকম করব না গি। আমি বললাম, আচ্ছা, এবার সব ঠিক হয়ে গেছে। আমরা সবাই একসাথে আছি গু। সেই রাতে আমরা সবাই একসাথে বসে এই পুরো ঘটনা নিয়ে হাসাহাসি করলাম। রাহুলের এই অ্যাডভেঞ্চারের গল্প আমাদের পরিবারের একটা মজার স্মৃতি হয়ে রইল। আর সেই রহস্যময় বইটা? রাহুল সেটা আবার লাইব্রেরিতে ফেরত দিয়ে দিল। সে বলল, এই বই থেকেই আমি পুরো প্ল্যানটা করেছিলাম গে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 3 দিন পরে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ প্রিয়া দৌড়ে এসে বলল, মা, দাদার ঘরে কি যেন একটা আওয়াজ হচ্ছে গি। আমি রাহুলের ঘরে গেলাম। দেখি সে তার বইপত্র নিয়ে কিছু একটা খোঁজাখুঁজি করছে। কি খুঁজছিস রাহুল? আমি জিজ্ঞেস করলাম। মা, সেই বইটা খুঁজছি যেটা আমি লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলাম। রাহুল বলল। তুই তো বলেছিলিস ফেরত দিয়ে দিয়েছিস। আমি বললাম। হ্যাঁ মা, কিন্তু গতকাল আমার ব্যাগে আবার সেই বইটা পেয়েছি। অথচ আমি নিশ্চিত ছিলাম ফেরত দিয়েছি। রাহুল চিন্তিত গলায় বলল। আমার মনে একটা অস্বস্তি লাগল। বইটা এখন কোথায়? সেইটাই তো সমস্যা। গতকাল রাতে আমার টেবিলের উপর রেখেছিলাম। আজ সকালে উঠে দেখি নেই। রাহুল বলল। ঠিক তখনই প্রিয়া আমাদের কাছে এসে বলল, দাদা, তুমি যে বইটার কথা বলছ সেটা কি লাল মলাটের? হ্যাঁ, রাহুল বলল। আমি আজ সকালে আমাদের পাড়ার রিনা আন্টির হাতে দেখেছি। প্রিয়া বলল। আমরা অবাক হয়ে গেলাম। রিনা আন্টি আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা। তিনি একা থাকেন। সবাই বলে তিনি একটু অদ্ভুত। প্রিয়া, তুই নিশ্চিত? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, তিনি সকালে বাজার থেকে ফিরছিলেন। তার হাতে সেই বইটা ছিল। আমি দেখেছি। প্রিয়া বলল। রাহুল বলল, তাহলে রিনা আন্টি আমাদের বাড়ি থেকে বইটা নিয়ে গেছেন? কিন্তু কেন? আমি বললাম, চলো রিনা আন্টির কাছে গিয়ে জিজ্ঞেস করি। আমরা 3 জন রিনা আন্টির বাড়িতে গেলাম। দরজায় কড়া নাড়লাম। রিনা আন্টি দরজা খুললেন। তাকে দেখে মনে হলো তিনি যেন আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আসো, আসো। আমি জানতাম তোমরা আসবে। তিনি বললেন। আন্টি, আমাদের একটা বই। আমি বলতে শুরু করলাম। রহস্যময় জ্বরের গোপন কাহিনী। রিনা আন্টি আমার কথা শেষ না করতেই বললেন। আমরা আরও অবাক হলাম। আপনি কিভাবে জানলেন? রিনা আন্টি আমাদের ভিতরে বসতে বললেন। তারপর বলতে শুরু করলেন, এই বইটার সাথে একটা লম্বা ইতিহাস জড়িত। আমি 35 বছর ধরে এই বইটার খোঁজ করছি। 35 বছর? রাহুল অবাক হয়ে বলল। হ্যাঁ, এই বইটা আসলে আমার স্বামীর লেখা। রিনা আন্টি বললেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার স্বামী? হ্যাঁ, আমার স্বামী ছিলেন একজন লেখক। তিনি এই বইটা লিখেছিলেন 35 বছর আগে। কিন্তু বইটা প্রকাশের আগেই তিনি মারা যান। রিনা আন্টি দুঃখের সাথে বললেন। তারপর? আমি জিজ্ঞেস করলাম। তারপর বইটার পাণ্ডুলিপি হারিয়ে যায়। আমি ভেবেছিলাম চিরকালের জন্য হারিয়ে গেছে। কিন্তু কয়েক বছর আগে শুনলাম শহরের পুরানো লাইব্রেরিতে একটা বই আছে যেটার নাম এটার মতো। রিনা আন্টি বললেন।
রাহুল বলল, তাহলে আপনি আমাদের বাড়ি থেকে বইটা নিয়ে গেছেন? না বেটা, আমি তোমাদের বাড়িতে যাইনি। বইটা আমার কাছে এসেছে। রিনা আন্টি রহস্যময় গলায় বললেন। মানে, আমি বুঝতে পারলাম না। গতকাল রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। দেখি আমার ঘরের টেবিলের উপর সেই বইটা পড়ে আছে। রিনা আন্টি বললেন। আমাদের সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। আন্টি, এটা কি সম্ভব? প্রিয়া ভীত গলা জিজ্ঞেস করল। বেটা, এই বইটার সাথে অনেক রহস্য জড়িত। আমার স্বামী বলতেন, তিনি যে গল্প লিখেছেন সেটা তার স্বপ্নে দেখা। আর সেই স্বপ্নে তিনি দেখেছিলেন যে এই বই একদিন তার আসল মালিকের কাছে ফিরে আসবে। রিনা আন্টি বললেন। রাহুল বলল, আন্টি, আমি বইটা পড়ে যা করেছিলাম সেগুলো কি আসলেই সত্যি ছিল? রিনা আন্টি হেসে বললেন, বেটা, তুমি যা করেছ সেটা তোমার বুদ্ধিমত্তা আর পরিকল্পনার ফল। কিন্তু এই বই তোমার কাছে পৌঁছানোটা সত্যিই রহস্যময়। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। এই বইটা শুধুমাত্র সেই পরিবারের কাছে যায় যাদের ভালোবাসা আর একটা বেশি। তোমাদের পরিবারে যে ভালোবাসা আছে সেটা এই বইটের পেয়েছে। রিনা আন্টি বললেন। প্রিয়া বলল, তাহলে এখন বইটা কি হবে? এই বইটা এখন আমার কাছে থাকবে। কিন্তু এটার মধ্যে যে গল্প আছে সেটা তোমাদের পরিবার বাস্তবায়ন করেছে। রিনা আন্টি বললেন। মানে? রাহুল জিজ্ঞেস করল। মানে, তোমরা প্রমাণ করেছ যে সত্যিকারের জাদু কোনো অলৌকিক ক্ষমতায় নয়, বরং পারিবারিক ভালোবাসা আর একসাথে থাকার মধ্যে। রিনা আন্টি বললেন। আমি বললাম, আন্টি, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন গু। রিনা আন্টি হাসতে হাসতে বললেন, বয়স হয়েছে মেয়ে। অনেক কিছু দেখেছি। তবে তোমাদের পরিবারের মতো সুন্দর একটা ঘটনা আর দেখিনি গি। ঠিক তখনই প্রদীপ আমাদের খোঁজ করতে এসে হাজির। সে বলল, তোমরা সবাই এখানে কি করছ? আমরা তাকে সব বললাম। প্রদীপ শুনে বলল, বেশ তো। আমাদের পরিবার নাকি একটা জাদুকরি পরিবার। রিনা আন্টি বললেন, প্রদীপ বাবু, আপনাদের পরিবার সত্যিই জাদুকরি। কারণ আপনারা সবাই একে অপরকে অনেক ভালোবাসেন গে। সেদিন আমরা রিনা আন্টির সাথে অনেক কথা বলেছিলাম। তিনি তার স্বামীর অনেক গল্প বলেছিলেন। আর বলেছিলেন যে আমাদের মতো একটা পরিবার পাওয়াই তার স্বামীর স্বপ্ন ছিল। বাড়ি ফেরার সময় রাহুল বলল, মা, আমি আর কখনো এরকম নাটক করব না গি। আমি বললাম, কেন? তোর এই নাটকে আমরা সবাই একসাথে একটা দারুণ সময় কাটিয়েছি গু। প্রিয়া বলল, হ্যাঁ দাদা। এটা ছিল অনেক মজার। প্রদীপ বলল, তবে পরের বার যদি এরকম কিছু করিস, আগে আমাদের বলে করিস গু। রাহুল হেসে বলল, ঠিক আছে বাবাগু। এরপরে আমাদের পরিবারে আরও অনেক মজার ঘটনা ঘটেছে। রাহুল কলেজে ভর্তি হয়েছে। সে এখন সাহিত্যের ছাত্র। বলে একদিন সে রিনা আন্টির স্বামীর মতো লেখক হবে। প্রিয়া স্কুলে অনেক ভাল ফলাফল করছে। সে চিত্রশিল্পে অনেক পুরস্কার পেয়েছে। প্রদীপের নতুন চাকরিতে অনেক ভালো যাচ্ছে। সে এখন একটা বড় প্রজেক্টের দায়িত্বে আছে। আর আমি আমার পরিবারের সাথে এভাবেই সুখে থাকছি। রিনা আন্টির সাথে আমাদের এখনও যোগাযোগ আছে। তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন। তার স্বামীর লেখা সেই বইটা নিয়ে তিনি একটা স্মৃতিকথা লিখছেন। কয়েকদিন আগে রিনা আন্টি আমাকে বলেছিলেন, মালিনী, তোমাদের পরিবারের গল্প আমার স্বামীর বইয়ের চেয়েও সুন্দর গো। আমি বলেছিলাম, কেন আন্টি? কারণ তোমাদের গল্প বানানো নয়, সত্যিকারের। আর সত্যিকারের ভালোবাসার চেয়ে সুন্দর কিছু নেই কি তিনি বলেছিলেন। আসলেই তাই। আমাদের পরিবারে কোনো জাদুকরি ক্ষমতা নেই। কিন্তু আমাদের আছে একে অপরের জন্য ভালোবাসা। আর এই ভালোবাসাই আমাদের সব রহস্যের সমাধান দেয়, সব সমস্যার সমাধান দেয়া। রাহুল এখনও মাঝে মাঝে বলে, মা, তোমার ভালোবাসায় সব জ্বর সেরে যায়। আর আমি হেসে বলি, শুধু জ্বর নয়, সব দুঃখকষ্ট। এভাবেই আমাদের পরিবারের রহস্যময় গল্পটা একটা সুন্দর পরিণতি পেল। আর এই গল্প আমাদের শিখিয়েছে যে সবচেয়ে বড় জাদু হল পারিবারিক ভালোবাসা। তাই বন্ধুরা, আপনারাও আপনাদের পরিবারের সাথে সময় কাটান। ভালোবাসুন একে অপরকে। কারণ এই ভালোবাসাই জীবনের সব রহস্যের চাবিকাঠি। আমি অবাক হয়ে গেলাম। রাহুল যা বলেছিল ঠিক তাই হল। তাড়াতাড়ি তার ঘরে গেলাম। রাহুল, তোর বাবার প্রমোশন হয়েছে। আমি বললাম। রাহুল হেসে বলল, আমি তো আগেই বলেছিলাম মা গি। পরদিন সকালে প্রিয়া স্কুলে গিয়ে ফিরে এসে বলল, মা, আজ স্কুলে সত্যিই আঁকার প্রতিযোগিতা হয়েছে। আর আমি প্রথম হয়েছি গু। আমি আরও বিস্মিত হলাম। রাহুলের কথা সত্যি হচ্ছে।
সেই রাতে আমাদের পাড়ার রহমান চাচার বাড়িতে সত্যিই চোর ঢুকেছিল। কিন্তু প্রতিবেশীরা আওয়াজ শুনে চিৎকার করায় চোর পালিয়ে গিয়েছিল। কিছুই চুরি হয়নি। এবার আমি রাহুলকে বিশ্বাস করতে শুরু করলাম। রাহুল, তোর সত্যিই কি অদ্ভুত ক্ষমতা হয়েছে? রাহুল গম্ভীর হয়ে বলল, মা, আমি যে বইটা পড়েছিলাম সেই বইতে লেখা ছিল এই ক্ষমতা শুধু কিছুদিনের জন্য থাকে। আর এই ক্ষমতা পেলে একটা বিপদও আসে গি। কি বিপদ? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। বইতে লেখা ছিল এই ক্ষমতা যার হয় সে যদি এটা ভুল কাজে ব্যবহার করে তাহলে তার পরিবারের উপর বিপদ আসে। রাহুল বলল। তুই তো ভুল কিছু করিসনি। আমি বললাম। না মা, আমি ভালো কাজেই এই ক্ষমতা ব্যবহার করেছি। কিন্তু বইতে আরও লেখা ছিল এই ক্ষমতা কেউ চুরি করার চেষ্টা করতে পারে। রাহুল বলল। আমার মনে ভয় ধরে গেল। মানে? মানে কেউ আমাকে অপহরণ করে এই ক্ষমতা নিজের কাজে লাগাতে চাইতে পারে? রাহুল বলল। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলতে গেলাম। দেখি দুইজন অপরিচিত মানুষ। আপনি কি মালিনী দাস? একজন জিজ্ঞেস করল। জি। কি? আমি বললাম। আমরা একটা গবেষণা সংস্থার থেকে এসেছি। আপনার ছেলে রাহুলের বিশেষ ক্ষমতার কথা শুনেছি। অন্যজন বলল। আমার মনে সন্দেহ হল। কি ক্ষমতা? তিনি নাকি ভবিষ্যৎ দেখতে পান। আমরা তাকে আমাদের সাথে নিয়ে কিছু পরীক্ষা করতে চাই। প্রথমজন বলল। না, আমার ছেলে কোথাও যাবে না। আমি দরজা বন্ধ করে দিতে চাইলাম। কিন্তু তারা জোর করে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। আপনি বাধা দিবেন না? আমরা রাহুলকে নিয়ে যাবই। একজন বলল। আমি চিৎকার করে রাহুলকে ডাকলাম। রাহুল দৌড়ে এলো। সে তাদের দেখে বলল, মা, এরাই সেই খারাপ লোক। আমি এদের সম্পর্কে আগেই দেখেছিলাম। তুই কি দেখেছিলি? আমি জিজ্ঞেস করলাম। আমি দেখেছিলাম এরা আমাকে ধরতে আসবে। কিন্তু আমি এদের হাত থেকে পালাতে পারব। রাহুল বলল। সেই লোকরা রাহুলকে ধরতে এগিয়ে এল। কিন্তু রাহুল দ্রুত পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। আমিও তার পিছু নিলাম। আমরা দৌড়াতে লাগলাম। সেই লোকরাও আমাদের পিছু করল। রাহুল আমাকে বলল, মা, তুমি পাড়ার মোড়ে গিয়ে পুলিশকে খবর দাও। আমি অন্যদিকে পালাচ্ছি। আমি পুলিশ স্টেশনে গিয়ে সব বললাম। পুলিশ এসে সেই লোকদের ধরে ফেল। পরে জানা গেল তারা আসলে একটা অপরাধী চক্রের সদস্য। তারা বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের ধরে তাদের দিয়ে লটারির নাম্বার বলিয়ে নিত। রাহুল নিরাপদে বাড়ি ফিরে এল। সে বলল, মা, আমার জ্বর এখন ভালো হয়ে গেছে। আর সেই অদ্ভুত ক্ষমতাও চলে গেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেটাই ভালোও। কিন্তু রাহুল হেসে বলল, তবে আমি শেষ একটা ভবিষ্যৎবাণী করেছি। কি? আমি দেখেছি আগামীকাল আমাদের বাড়িতে একটা সুখবর আসবে। রাহুল বলল। পরদিন সত্যিই একটা চিঠি এসেছিল। প্রদীপের একটা পুরানো চাকরির আবেদনের খবর। তাকে একটা বড় কোম্পানিতে আরও ভালো চাকরি দেওয়া হয়েছে। আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তুই কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পেতিস? রাহুল হাসতে হাসতে বলল, আসলে মা, আমি কোনো ভবিষ্যৎ দেখতে পেতাম না। ওই বইটা আমি পুরো পড়েছিলাম। সেখানে এই পরিবারের গল্পের শেষে লেখা ছিল যে আসলে ছেলেটি কোনো ভবিষ্যৎ দেখত না। সে শুধু পরিবারের সবাইকে খুশি রাখার জন্য এসব বানিয়ে বলত। মানে তুই সব মিথ্যে বলেছিস? আমি অবাক হলাম। না মা, আমি মিথ্যে বলিনি। আমি শুধু অনুমান করেছিলাম। বাবার প্রমোশনের কথা আমি তার আচরণ দেখে বুঝেছিলাম। প্রিয়ার প্রতিযোগিতার কথা আমি তার শিক্ষকের সাথে কথা বলে জেনেছিলাম। আর রহমান চাচার বাড়িতে চোরের কথা আমি পাড়ার কিছু ছেলেদের কাছ থেকে শুনেছিলাম। তারা বলেছিল সন্দেহজনক লোক ঘোরাফেরা করছে। আমি হেসে বললাম, তুই তো বেশ বুদ্ধিমান। আর ওই লোকদের কথাও আমি জানতাম। আমার বন্ধুর বাবা পুলিশে চাকরি করেন। তিনি বলেছিলেন এরকম কিছু লোক শহরে এসেছে। রাহুল বলল। তাহলে তুই সবকিছু পরিকল্পনা করেছিলি? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমি শুধু একটা অ্যাডভেঞ্চার চেয়েছিলাম। আর আমাদের পরিবারকে একসাথে দেখতে চেয়েছিলাম। রাহুল বলল। প্রিয়া হেসে বলল, দাদা, তুমি তো বেশ চালাক। প্রদীপ বলল, তবে তুই যা করেছিস সেটা ঠিক হয়নি। আমাদের চিন্তায় ফেলেছিস। রাহুল দুঃখিত হয়ে বলল, সরি বাবা। আমি আর কখনো এরকম করব না। আমি বললাম, আচ্ছা, এবার সব ঠিক হয়ে গেছে। আমরা সবাই একসাথে আছি। সেই রাতে আমরা সবাই একসাথে বসে এই পুরো ঘটনা নিয়ে হাসাহাসি করলাম। রাহুলের এই অ্যাডভেঞ্চারের গল্প আমাদের পরিবারের একটা মজার স্মৃতি হয়ে রইল।
আর সেই রহস্যময় বইটা? রাহুল সেটা আবার লাইব্রেরিতে ফেরত দিয়ে দিল। সে বলল, এই বই থেকেই আমি পুরো প্ল্যানটা করেছিলাম কিন্তু গল্প এখানেই শেষ নয়। 3 দিন পরে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ প্রিয়া দৌড়ে এসে বলল, মা, দাদার ঘরে কি যেন একটা আওয়াজ হচ্ছে আমি রাহুলের ঘরে গেলাম। দেখি সে তার বইপত্র নিয়ে কিছু একটা খোঁজাখুঁজি করছে। কি খুঁজছিস রাহুল? আমি জিজ্ঞেস করলাম। মা, সেই বইটা খুঁজছি যেটা আমি লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলাম। রাহুল বলল। তুই তো বলেছিলিস ফেরত দিয়ে দিয়েছিস। আমি বললাম, হ্যাঁ মা, কিন্তু গতকাল আমার ব্যাগে আবার সেই বইটা পেয়েছি। অথচ আমি নিশ্চিত ছিলাম ফেরত দিয়েছি। রাহুল চিন্তিত গলায় বলল। আমার মনে একটা অস্বস্তি লাগল। বইটা এখন কোথায়? সেইটাই তো সমস্যা। গতকাল রাতে আমার টেবিলের উপর রেখেছিলাম। আজ সকালে উঠে দেখি নেই। রাহুল বলল। ঠিক তখনই প্রিয়া আমাদের কাছে এসে বলল, দাদা, তুমি যে বইটার কথা বলছ সেটা কি লাল মলাটের? হ্যাঁ, রাহুল বলল। আমি আজ সকালে আমাদের পাড়ার রিনা আন্টির হাতে দেখেছি। প্রিয়া বলল। আমরা অবাক হয়ে গেলাম। রিনা আন্টি আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা। তিনি একা থাকেন। সবাই বলে তিনি একটু অদ্ভুত। প্রিয়া, তুই নিশ্চিত? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। তিনি সকালে বাজার থেকে ফিরছিলেন। তার হাতে সেই বইটা ছিল। আমি দেখেছি। প্রিয়া বলল। রাহুল বলল, তাহলে রিনা আন্টি আমাদের বাড়ি থেকে বইটা নিয়ে গেছেন? কিন্তু কেন? আমি বললাম, চলো রিনা আন্টির কাছে গিয়ে জিজ্ঞেস করি। আমরা 3 জন রিনা আন্টির বাড়িতে গেলাম। দরজায় কড়া নাড়লাম। রিনা আন্টি দরজা খুললেন। তাকে দেখে মনে হলো তিনি যেন আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আসো, আসো। আমি জানতাম তোমরা আসবে। তিনি বললেন। আন্টি, আমাদের একটা বই। আমি বলতে শুরু করলাম। রহস্যময় জ্বরের গোপন কাহিনী। রিনা আন্টি আমার কথা শেষ না করতেই বললেন। আমরা আরও অবাক হলাম। আপনি কিভাবে জানলেন? রিনা আন্টি আমাদের ভিতরে বসতে বললেন। তারপর বলতে শুরু করলেন, এই বইটার সাথে একটা লম্বা ইতিহাস জড়িত। আমি 35 বছর ধরে এই বইটার খোঁজ করছি। 35 বছর? রাহুল অবাক হয়ে বলল। হ্যাঁ। এই বইটা আসলে আমার স্বামীর লেখা। রিনা আন্টি বললেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার স্বামী? হ্যাঁ। আমার স্বামী ছিলেন একজন লেখক। তিনি এই বইটা লিখেছিলেন 35 বছর আগে। কিন্তু বইটা প্রকাশের আগেই তিনি মারা যান। রিনা আন্টি দুঃখের সাথে বললেন। তারপর? আমি জিজ্ঞেস করলাম। তারপর বইটার পাণ্ডুলিপি হারিয়ে যায়। আমি ভেবেছিলাম চিরকালের জন্য হারিয়ে গেছে। কিন্তু কয়েক বছর আগে শুনলাম শহরের পুরানো লাইব্রেরিতে একটা বই আছে যেটার নাম এটার মতো। রিনা আন্টি বললেন। রাহুল বলল, তাহলে আপনি আমাদের বাড়ি থেকে বইটা নিয়ে গেছেন? না বেটা। আমি তোমাদের বাড়িতে যাইনি। বইটা আমার কাছে এসেছে। রিনা আন্টি রহস্যময় গলায় বললেন। মানে? আমি বুঝতে পারলাম না। গতকাল রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। দেখি আমার ঘরের টেবিলের উপর সেই বইটা পড়ে আছে। রিনা আন্টি বললেন। আমাদের সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। আন্টি, এটা কি সম্ভব? প্রিয়া ভীত গলা জিজ্ঞেস করল। বেটা, এই বইটার সাথে অনেক রহস্য জড়িত। আমার স্বামী বলতেন তিনি যে গল্প লিখেছেন সেটা তার স্বপ্নে দেখা। আর সেই স্বপ্নে তিনি দেখেছিলেন যে এই বই একদিন তার আসল মালিকের কাছে ফিরে আসবে। রিনা আন্টি বললেন। রাহুল বলল, আন্টি, আমি বইটা পড়ে যা করেছিলাম সেগুলো কি আসলেই সত্যি ছিল? রিনা আন্টি হেসে বললেন, বেটা, তুমি যা করেছ সেটা তোমার বুদ্ধিমত্তা আর পরিকল্পনার ফল। কিন্তু এই বই তোমার কাছে পৌঁছানোটা সত্যিই রহস্যময়। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। এই বইটা শুধুমাত্র সেই পরিবারের কাছে যায় যাদের ভালোবাসা আর একটা বেশি। তোমাদের পরিবারে যে ভালোবাসা আছে সেটা এই বইটের পেয়েছে। রিনা আন্টি বললেন। প্রিয়া বলল, তাহলে এখন বইটা কি হবে? এই বইটা এখন আমার কাছে থাকবে। কিন্তু এটার মধ্যে যে গল্প আছে সেটা তোমাদের পরিবার বাস্তবায়ন করেছে। রিনা আন্টি বললেন। মানে? রাহুল জিজ্ঞেস করল। মানে তোমরা প্রমাণ করেছ যে সত্যিকারের জাদু কোনো অলৌকিক ক্ষমতায় নয়, বরং পারিবারিক ভালোবাসা আর একসাথে থাকার মধ্যে। রিনা আন্টি বললেন। আমি বললাম, আন্টি, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন। রিনা আন্টি হাসতে হাসতে বললেন, বয়স হয়েছে মেয়ে। অনেক কিছু দেখেছি।
তবে তোমাদের পরিবারের মতো সুন্দর একটা ঘটনা আর দেখিনি গি। ঠিক তখনই প্রদীপ আমাদের খোঁজ করতে এসে হাজির। সে বলল, তোমরা সবাই এখানে কি করছ? আমরা তাকে সব বললাম। প্রদীপ শুনে বলল, বেশ তো, আমাদের পরিবার নাকি একটা জাদুকরি পরিবার। রিনা আন্টি বললেন, প্রদীপ বাবু, আপনাদের পরিবার সত্যিই জাদুকরি। কারণ আপনারা সবাই একে অপরকে অনেক ভালোবাসেন গে। সেদিন আমরা রিনা আন্টির সাথে অনেক কথা বলেছিলাম। তিনি তার স্বামীর অনেক গল্প বলেছিলেন। আর বলেছিলেন যে আমাদের মতো একটা পরিবার পাওয়াই তার স্বামীর স্বপ্ন ছিল। বাড়ি ফেরার সময় রাহুল বলল, মা, আমি আর কখনো এরকম নাটক করব না গি। আমি বললাম, কেন? তোর এই নাটকে আমরা সবাই একসাথে একটা দারুণ সময় কাটিয়েছি গু। প্রিয়া বলল, হ্যাঁ দাদা, এটা ছিল অনেক মজার। প্রদীপ বলল, তবে পরের বার যদি এরকম কিছু করিস, আগে আমাদের বলে করিস গু। রাহুল হেসে বলল, ঠিক আছে বাবাগু। এরপরে আমাদের পরিবারে আরও অনেক মজার ঘটনা ঘটেছে। রাহুল কলেজে ভর্তি হয়েছে। সে এখন সাহিত্যের ছাত্র। বলে একদিন সে রিনা আন্টির স্বামীর মতো লেখক হবে। প্রিয়া স্কুলে অনেক ভাল ফলাফল করছে। সে চিত্রশিল্পে অনেক পুরস্কার পেয়েছে। প্রদীপের নতুন চাকরিতে অনেক ভালো যাচ্ছে। সে এখন একটা বড় প্রজেক্টের দায়িত্বে আছে। আর আমি আমার পরিবারের সাথে এভাবেই সুখে থাকছি। রিনা আন্টির সাথে আমাদের এখনও যোগাযোগ আছে। তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন। তার স্বামীর লেখা সেই বইটা নিয়ে তিনি একটা স্মৃতিকথা লিখছেন। কয়েকদিন আগে রিনা আন্টি আমাকে বলেছিলেন, মালিনী, তোমাদের পরিবারের গল্প আমার স্বামীর বইয়ের চেয়েও সুন্দর গো। আমি বলেছিলাম, কেন আন্টি? কারণ তোমাদের গল্প বানানো নয়, সত্যিকারের। আর সত্যিকারের ভালোবাসার চেয়ে সুন্দর কিছু নেই কি তিনি বলেছিলেন। আসলেই তাই। আমাদের পরিবারে কোনো জাদুকরি ক্ষমতা নেই। কিন্তু আমাদের আছে একে অপরের জন্য ভালোবাসা। আর এই ভালোবাসাই আমাদের সব রহস্যের সমাধান দেয়, সব সমস্যার সমাধান দেয়া। রাহুল এখনও মাঝে মাঝে বলে, মা, তোমার ভালোবাসায় সব জ্বর সেরে যায়। আর আমি হেসে বলি, শুধু জ্বর নয়, সব দুঃখকষ্ট। এভাবেই আমাদের পরিবারের রহস্যময় গল্পটা একটা সুন্দর পরিণতি পেল। আর এই গল্প আমাদের শিখিয়েছে যে সবচেয়ে বড় জাদু হল পারিবারিক ভালোবাসা। তাই বন্ধুরা, আপনারাও আপনাদের পরিবারের সাথে সময় কাটান। ভালোবাসুন একে অপরকে। কারণ এই ভালোবাসাই জীবনের সব রহস্যের চাবিকাঠি। আমি অবাক হয়ে গেলাম। রাহুল যা বলেছিল ঠিক তাই হল। তাড়াতাড়ি তার ঘরে গেলাম। রাহুল, তোর বাবার প্রমোশন হয়েছে খু। আমি বললাম। রাহুল হেসে বলল, আমি তো আগেই বলেছিলাম মা গি। পরদিন সকালে প্রিয়া স্কুলে গিয়ে ফিরে এসে বলল, মা, আজ স্কুলে সত্যিই আঁকার প্রতিযোগিতা হয়েছে। আর আমি প্রথম হয়েছি গু। আমি আরও বিস্মিত হলাম। রাহুলের কথা সত্যি হচ্ছে। সেই রাতে আমাদের পাড়ার রহমান চাচার বাড়িতে সত্যিই চোর ঢুকেছিল। কিন্তু প্রতিবেশীরা আওয়াজ শুনে চিৎকার করায় চোর পালিয়ে গিয়েছিল। কিছুই চুরি হয়নি। এবার আমি রাহুলকে বিশ্বাস করতে শুরু করলাম। রাহুল, তোর সত্যিই কি অদ্ভুত ক্ষমতা হয়েছে? রাহুল গম্ভীর হয়ে বলল, মা, আমি যে বইটা পড়েছিলাম সেই বইতে লেখা ছিল এই ক্ষমতা শুধু কিছুদিনের জন্য থাকে। আর এই ক্ষমতা পেলে একটা বিপদও আসে গি। কি বিপদ? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। বইতে লেখা ছিল এই ক্ষমতা যার হয় সে যদি এটা ভুল কাজে ব্যবহার করে তাহলে তার পরিবারের উপর বিপদ আসে। রাহুল বলল, তুই তো ভুল কিছু করিসনি। আমি বললাম, না মা, আমি ভালো কাজেই এই ক্ষমতা ব্যবহার করেছি। কিন্তু বইতে আরও লেখা ছিল এই ক্ষমতা কেউ চুরি করার চেষ্টা করতে পারে। রাহুল বলল। আমার মনে ভয় ধরে গেল। মানে কেউ আমাকে অপহরণ করে এই ক্ষমতা নিজের কাজে লাগাতে চাইতে পারে। রাহুল বলল। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলতে গেলাম। দেখি দুইজন অপরিচিত মানুষ। আপনি কি মালিনী দাস? একজন জিজ্ঞেস করল। জি। কি? আমি বললাম। আমরা একটা গবেষণা সংস্থার থেকে এসেছি। আপনার ছেলে রাহুলের বিশেষ ক্ষমতার কথা শুনেছি। অন্যজন বলল। আমার মনে সন্দেহ হল। কি ক্ষমতা? তিনি নাকি ভবিষ্যৎ দেখতে পান। আমরা তাকে আমাদের সাথে নিয়ে কিছু পরীক্ষা করতে চাই। প্রথমজন বলল। না, আমার ছেলে কোথাও যাবে না। আমি দরজা বন্ধ করে দিতে চাইলাম। কিন্তু তারা জোর করে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। আপনি বাধা দিবেন না? আমরা রাহুলকে নিয়ে যাবই। কে একজন বলল। আমি চিৎকার করে রাহুলকে ডাকলাম। রাহুল দৌড়ে এলো।
সে তাদের দেখে বলল, মা, এরাই সেই খারাপ লোক। আমি এদের সম্পর্কে আগেই দেখেছিলাম গ। তুই কি দেখেছিলি? আমি জিজ্ঞেস করলাম। আমি দেখেছিলাম এরা আমাকে ধরতে আসবে। কিন্তু আমি এদের হাত থেকে পালাতে পারব কি? রাহুল বলল। সেই লোকরা রাহুলকে ধরতে এগিয়ে এল। কিন্তু রাহুল দ্রুত পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। আমিও তার পিছু নিলাম। আমরা দৌড়াতে লাগলাম। সেই লোকরাও আমাদের পিছু করল। রাহুল আমাকে বলল, মা, তুমি পাড়ার মোড়ে গিয়ে পুলিশকে খবর দাও। আমি অন্যদিকে পালাচ্ছি গু। আমি পুলিশ স্টেশনে গিয়ে সব বললাম। পুলিশ এসে সেই লোকদের ধরে ফেল। পরে জানা গেল তারা আসলে একটা অপরাধী চক্রের সদস্য। তারা বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের ধরে তাদের দিয়ে লটারির নাম্বার বলিয়ে নিত। রাহুল নিরাপদে বাড়ি ফিরে এল। সে বলল, মা, আমার জ্বর এখন ভালো হয়ে গেছে। আর সেই অদ্ভুত ক্ষমতাও চলে গেছে গি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেটাই ভালোও। কিন্তু রাহুল হেসে বলল, তবে আমি শেষ একটা ভবিষ্যৎবাণী করেছি। কি? আমি দেখেছি আগামীকাল আমাদের বাড়িতে একটা সুখবর আসবে কি? রাহুল বলল। পরদিন সত্যিই একটা চিঠি এসেছিল। প্রদীপের একটা পুরানো চাকরির আবেদনের খবর। তাকে একটা বড় কোম্পানিতে আরও ভালো চাকরি দেওয়া হয়েছে। আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তুই কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পেতিস? রাহুল হাসতে হাসতে বলল, আসলে মা, আমি কোনো ভবিষ্যৎ দেখতে পেতাম না। ওই বইটা আমি পুরো পড়েছিলাম। সেখানে এই পরিবারের গল্পের শেষে লেখা ছিল যে আসলে ছেলেটি কোনো ভবিষ্যৎ দেখত না। সে শুধু পরিবারের সবাইকে খুশি রাখার জন্য এসব বানিয়ে বলত। মানে তুই সব মিথ্যে বলেছিস? আমি অবাক হলাম। না মা, আমি মিথ্যে বলিনি। আমি শুধু অনুমান করেছিলাম। বাবার প্রমোশনের কথা আমি তার আচরণ দেখে বুঝেছিলাম। প্রিয়ার প্রতিযোগিতার কথা আমি তার শিক্ষকের সাথে কথা বলে জেনেছিলাম। আর রহমান চাচার বাড়িতে চোরের কথা আমি পাড়ার কিছু ছেলেদের কাছ থেকে শুনেছিলাম। তারা বলেছিল সন্দেহজনক লোক ঘোরাফেরা করছে গি। আমি হেসে বললাম, তুই তো বেশ বুদ্ধিমান গু। আর ওই লোকদের কথাও আমি জানতাম। আমার বন্ধুর বাবা পুলিশে চাকরি করেন। তিনি বলেছিলেন এরকম কিছু লোক শহরে এসেছে। রাহুল বল। তাহলে তুই সব কিছু পরিকল্পনা করেছিলি? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। আমি শুধু একটা অ্যাডভেঞ্চার চেয়েছিলাম। আর আমাদের পরিবারকে একসাথে দেখতে চেয়েছিলাম। রাহুল বলল। প্রিয়া হেসে বলল, দাদা, তুমি তো বেশ চালাক। প্রদীপ বলল, তবে তুই যা করেছিস সেটা ঠিক হয়নি। আমাদের চিন্তায় ফেলেছিস গু। রাহুল দুঃখিত হয়ে বলল, সরি বাবা। আমি আর কখনো এরকম করব না গি। আমি বললাম, আচ্ছা, এবার সব ঠিক হয়ে গেছে। আমরা সবাই একসাথে আছি গু। সেই রাতে আমরা সবাই একসাথে বসে এই পুরো ঘটনা নিয়ে হাসাহাসি করলাম। রাহুলের এই অ্যাডভেঞ্চারের গল্প আমাদের পরিবারের একটা মজার স্মৃতি হয়ে রইল। আর সেই রহস্যময় বইটা? রাহুল সেটা আবার লাইব্রেরিতে ফেরত দিয়ে দিল। সে বলল, এই বই থেকেই আমি পুরো প্ল্যানটা করেছিলাম গে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 3 দিন পরে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ প্রিয়া দৌড়ে এসে বলল, মা, দাদার ঘরে কি যেন একটা আওয়াজ হচ্ছে গি। আমি রাহুলের ঘরে গেলাম। দেখি সে তার বইপত্র নিয়ে কিছু একটা খোঁজাখুঁজি করছে। কি খুঁজছিস রাহুল? আমি জিজ্ঞেস করলাম। মা, সেই বইটা খুঁজছি যেটা আমি লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলাম। রাহুল বলল। তুই তো বলেছিলিস ফেরত দিয়ে দিয়েছিস। আমি বললাম। হ্যাঁ মা, কিন্তু গতকাল আমার ব্যাগে আবার সেই বইটা পেয়েছি। অথচ আমি নিশ্চিত ছিলাম ফেরত দিয়েছি। রাহুল চিন্তিত গলায় বলল। আমার মনে একটা অস্বস্তি লাগল। বইটা এখন কোথায়? সেইটাই তো সমস্যা। গতকাল রাতে আমার টেবিলের উপর রেখেছিলাম। আজ সকালে উঠে দেখি নেই। রাহুল বলল। ঠিক তখনই প্রিয়া আমাদের কাছে এসে বলল, দাদা, তুমি যে বইটার কথা বলছ সেটা কি লাল মলাটের? হ্যাঁ, রাহুল বলল। আমি আজ সকালে আমাদের পাড়ার রিনা আন্টির হাতে দেখেছি। প্রিয়া বলল। আমরা অবাক হয়ে গেলাম। রিনা আন্টি আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা। তিনি একা থাকেন। সবাই বলে তিনি একটু অদ্ভুত। প্রিয়া, তুই নিশ্চিত? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। তিনি সকালে বাজার থেকে ফিরছিলেন। তার হাতে সেই বইটা ছিল। আমি দেখেছি। প্রিয়া বলল। রাহুল বলল, তাহলে রিনা আন্টি আমাদের বাড়ি থেকে বইটা নিয়ে গেছেন? কিন্তু কেন? আমি বললাম, চলো রিনা আন্টির কাছে গিয়ে জিজ্ঞেস করি। আমরা 3 জন রিনা আন্টির বাড়িতে গেলাম।
দরজায় কড়া নাড়লাম। রিনা আন্টি দরজা খুললেন। তাকে দেখে মনে হলো তিনি যেন আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আসো, আসো। আমি জানতাম তোমরা আসবে, তিনি বললেন। আন্টি, আমাদের একটা বই। আমি বলতে শুরু করলাম। রহস্যময় জ্বরের গোপন কাহিনী। রিনা আন্টি আমার কথা শেষ না করতেই বললেন। আমরা আরও অবাক হলাম। আপনি কিভাবে জানলেন? রিনা আন্টি আমাদের ভিতরে বসতে বললেন। তারপর বলতে শুরু করলেন, এই বইটার সাথে একটা লম্বা ইতিহাস জড়িত। আমি ৩৫ বছর ধরে এই বইটার খোঁজ করছি। ৩৫ বছর? রাহুল অবাক হয়ে বলল। হ্যাঁ। এই বইটা আসলে আমার স্বামীর লেখা। রিনা আন্টি বললেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার স্বামী? হ্যাঁ। আমার স্বামী ছিলেন একজন লেখক। তিনি এই বইটা লিখেছিলেন ৩৫ বছর আগে। কিন্তু বইটা প্রকাশের আগেই তিনি মারা যান। রিনা আন্টি দুঃখের সাথে বললেন। তারপর? আমি জিজ্ঞেস করলাম। তারপর বইটার পাণ্ডুলিপি হারিয়ে যায়। আমি ভেবেছিলাম চিরকালের জন্য হারিয়ে গেছে। কিন্তু কয়েক বছর আগে শুনলাম শহরের পুরানো লাইব্রেরিতে একটা বই আছে যেটার নাম এটার মতো। রিনা আন্টি বললেন। রাহুল বলল, তাহলে আপনি আমাদের বাড়ি থেকে বইটা নিয়ে গেছেন? না বেটা। আমি তোমাদের বাড়িতে যাইনি। বইটা আমার কাছে এসেছে। রিনা আন্টি রহস্যময় গলায় বললেন। মানে? আমি বুঝতে পারলাম না। গতকাল রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। দেখি আমার ঘরের টেবিলের উপর সেই বইটা পড়ে আছে। রিনা আন্টি বললেন। আমাদের সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। আন্টি, এটা কি সম্ভব? প্রিয়া ভীত গলা জিজ্ঞেস করল। বেটা, এই বইটার সাথে অনেক রহস্য জড়িত। আমার স্বামী বলতেন, তিনি যে গল্প লিখেছেন সেটা তার স্বপ্নে দেখা। আর সেই স্বপ্নে তিনি দেখেছিলেন যে এই বই একদিন তার আসল মালিকের কাছে ফিরে আসবে। রিনা আন্টি বললেন। রাহুল বলল, আন্টি, আমি বইটা পড়ে যা করেছিলাম সেগুলো কি আসলেই সত্যি ছিল? রিনা আন্টি হেসে বললেন, বেটা, তুমি যা করেছ সেটা তোমার বুদ্ধিমত্তা আর পরিকল্পনার ফল। কিন্তু এই বই তোমার কাছে পৌঁছানোটা সত্যিই রহস্যময়। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। এই বইটা শুধুমাত্র সেই পরিবারের কাছে যায় যাদের ভালোবাসা আর একটা বেশি। তোমাদের পরিবারে যে ভালোবাসা আছে সেটা এই বইটের পেয়েছে। রিনা আন্টি বললেন। প্রিয়া বলল, তাহলে এখন বইটা কি হবে? এই বইটা এখন আমার কাছে থাকবে। কিন্তু এটার মধ্যে যে গল্প আছে সেটা তোমাদের পরিবার বাস্তবায়ন করেছে। রিনা আন্টি বললেন। মানে? রাহুল জিজ্ঞেস করল। মানে তোমরা প্রমাণ করেছ যে সত্যিকারের জাদু কোনো অলৌকিক ক্ষমতায় নয়, বরং পারিবারিক ভালোবাসা আর একসাথে থাকার মধ্যে। রিনা আন্টি বললেন। আমি বললাম, আন্টি, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন। রিনা আন্টি হাসতে হাসতে বললেন, বয়স হয়েছে মেয়ে। অনেক কিছু দেখেছি। তবে তোমাদের পরিবারের মতো সুন্দর একটা ঘটনা আর দেখিনি। ঠিক তখনই প্রদীপ আমাদের খোঁজ করতে এসে হাজির। সে বলল, তোমরা সবাই এখানে কি করছ? আমরা তাকে সব বললাম। প্রদীপ শুনে বলল, বেশ তো। আমাদের পরিবার নাকি একটা জাদুকরি পরিবার। রিনা আন্টি বললেন, প্রদীপ বাবু, আপনাদের পরিবার সত্যিই জাদুকরি। কারণ আপনারা সবাই একে অপরকে অনেক ভালোবাসেন। সেদিন আমরা রিনা আন্টির সাথে অনেক কথা বলেছিলাম। তিনি তার স্বামীর অনেক গল্প বলেছিলেন। আর বলেছিলেন যে আমাদের মতো একটা পরিবার পাওয়াই তার স্বামীর স্বপ্ন ছিল। বাড়ি ফেরার সময় রাহুল বলল, মা, আমি আর কখনো এরকম নাটক করব না। আমি বললাম, কেন? তোর এই নাটকে আমরা সবাই একসাথে একটা দারুণ সময় কাটিয়েছি। প্রিয়া বলল, হ্যাঁ দাদা। এটা ছিল অনেক মজার। প্রদীপ বলল, তবে পরের বার যদি এরকম কিছু করিস, আগে আমাদের বলে করিস। রাহুল হেসে বলল, ঠিক আছে বাবাগু। এরপরে আমাদের পরিবারে আরও অনেক মজার ঘটনা ঘটেছে। রাহুল কলেজে ভর্তি হয়েছে। সে এখন সাহিত্যের ছাত্র। বলে একদিন সে রিনা আন্টির স্বামীর মতো লেখক হবে। প্রিয়া স্কুলে অনেক ভাল ফলাফল করছে। সে চিত্রশিল্পে অনেক পুরস্কার পেয়েছে। প্রদীপের নতুন চাকরিতে অনেক ভালো যাচ্ছে। সে এখন একটা বড় প্রজেক্টের দায়িত্বে আছে। আর আমি আমার পরিবারের সাথে এভাবেই সুখে থাকছি। রিনা আন্টির সাথে আমাদের এখনও যোগাযোগ আছে। তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন। তার স্বামীর লেখা সেই বইটা নিয়ে তিনি একটা স্মৃতিকথা লিখছেন। কয়েকদিন আগে রিনা আন্টি আমাকে বলেছিলেন, মালিনী, তোমাদের পরিবারের গল্প আমার স্বামীর বইয়ের চেয়েও সুন্দর। আমি বলেছিলাম, কেন আন্টি? কারণ তোমাদের গল্প বানানো নয়, সত্যিকারের।
আর সত্যিকারের ভালোবাসার চেয়ে সুন্দর কিছু নেই কি তিনি বলেছিলেন। আসলেই তাই। আমাদের পরিবারে কোনো জাদুকরি ক্ষমতা নেই। কিন্তু আমাদের আছে একে অপরের জন্য ভালোবাসা। আর এই ভালোবাসাই আমাদের সব রহস্যের সমাধান দেয়, সব সমস্যার সমাধান দেয়া। রাহুল এখনও মাঝে মাঝে বলে, মা, তোমার ভালোবাসায় সব জ্বর সেরে যায়। আর আমি হেসে বলি, শুধু জ্বর নয়, সব দুঃখকষ্টও। এভাবেই আমাদের পরিবারের রহস্যময় গল্পটা একটা সুন্দর পরিণতি পেল। আর এই গল্প আমাদের শিখিয়েছে যে সবচেয়ে বড় জাদু হল পারিবারিক ভালোবাসা। তাই বন্ধুরা, আপনারাও আপনাদের পরিবারের সাথে সময় কাটান। ভালোবাসুন একে অপরকে। কারণ এই ভালোবাসাই জীবনের সব রহস্যের চাবিকাঠি।